গত এক পক্ষকাল ধরে, অবশ্যই এটা গত এক পক্ষকাল বললে ভুল হবে, ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই জোট সরকার প্রতিষ্ঠা হবার পর থেকেই রাজ্যের যে সার্বিক অবস্থা ক্রমশ যেদিকে ধাবিত হচ্ছে, এটা গত এক পক্ষকালে একটা উদ্বেগজনক পরিস্থিতিতে পরিণত হয়েছে। এটাকে বলা যেতে পারে যে রোম সাম্রাজ্যের পতনের ঘটনা সম্পর্কে আমরা অনেকেই জানি, প্রায় তারই একটা মিনি সংস্করণ, এবং তার সাথে ত্রিপুরার যে বর্তমান পরিস্থিতির যে মিল, রোম যখন জ্বলছিল তখন নাকি সম্রাট নিরু বাঁশি বাজাচ্ছিলেন। তিনি নির্লিপ্ত, তিনি উদাসীন, তিনি সম্পূর্ণ উদাস। ঠিক তেমনি আমাদের রাজ্যের বর্তমান শাসক দল এবং তার নেতা, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার ভূমিকাও এরকম পরিস্থিতি যদি একটু দেখা যায়, একেবারে সেই নিরুর মতো তিনি সেভাবেই যেন অভিনয় বা সেরকম ভূমিকা করে যাচ্ছেন। প্রতিদিন দেখা যায় তিনি যে বিজ্ঞাপনী ভাষায় বলছেন ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলা এমন পর্যায়ে চলে গেছে, এটা অতীতে এরকম কোনোদিনই এত সুখ, শান্তি, সমৃদ্ধি ছিল না। ত্রিপুরা রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি বা অন্যান্য ক্ষেত্র এরকম উন্নয়ন এটা আগে কখনো ভাবিনি। ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান এত সহজলভ্য হয়েছে যেন ভারতে কেন পৃথিবীতে আর কোথাও এরকম স্থান নেই। অথচ এই যে জনজীবনের যে সমস্ত স্তরে যে হতাশা নেমে এসছে বিগত 7.5 বছরের এই কুশাসন, অপশাসনের, তার ক্ষেত্রফলস্বরূপ আজকে সকালে প্রভাতী পত্রিকাগুলো, এগুলো যে শুধু সবগুলো পড়ার সুযোগ হয়নি, হেডলাইন দেখে আমি অত্যন্ত যে উদ্বিগ্ন, এবং নিশ্চয়ই এই ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা নাগরিক আমার মতোই তার সে উপলব্ধি হবে যে গতকাল সোনামুড়াতে 80 ঊর্ধ্ব একজন বৃদ্ধকে সেখানে ডাকাতরা হাত পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে খুন করেছে। তার স্ত্রী 70 মহিলা, তাকে গুরুতর আহত করে গেছে এবং সর্বোচ্চ লুট করে নিয়ে গেছে। ইতিমধ্যে এটা সকলে জানেন, গতকাল তেলিয়ামুড়াতে একজন লরি চালক, রাত্রিবেলা দুর্ঘটনা ঘটেছে রাত 2:30 নাগাদ। সঙ্গে সঙ্গেই সেখানে যে জায়গায় লরি দুর্ঘটনা হয়েছে তার কাছে হলো টিএসআর এর এই ব্যাটালিয়ন হেডকোয়ার্টার, সিআরপিএফের ক্যাম্প, তার পাশেই এসডিএম অফিস, আর একটু অদূরে থানা, এসডিপিউ, এসডিএম সকলেই সেই চত্বরের মধ্যেই তাদের বাসস্থান। কিন্তু এই ঘটনা চাউর হওয়ার পর পত্রিকাতে যেরকমভাবে বেরিয়েছে বা মানুষ যেরকমভাবে ক্ষোভ প্রকাশ করছে, 2.5 থেকে 3 ঘন্টা থানা সেখানে পৌঁছেনি। প্রশাসন তো যে সকালে ভোর হওয়ার পর আরও কয়েক ঘন্টা পর পৌঁছেছে,
তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট নামক, হ্যাঁ ঠিক আছে, এই সংস্থা বিপর্যয় মোকাবেলা করার যে সৃষ্টি করা হয়েছে, তাদের কাছে খবর গেছে, তারা পৌঁছেছেন, যেখানে একটা ট্রাকের সাথে এই গাছের ধাক্কা খেয়ে সেখানে চ্যাপ্টা হয়ে আটকে আছেন চালক। এটা লোহা কাটার যন্ত্র দিয়ে, গ্যাস কাটার দিয়ে কেটে তাকে উদ্ধার করতে হবে। সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট গিয়ে পৌঁছেছেন সেখানে গাছ কাটার যন্ত্র নিয়ে। সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, কেবল চ্যানেলে। আবার সেই গাছ কাটার যন্ত্রটাও এটা চালু হচ্ছে না, স্টার্ট হচ্ছে না। এভাবে শত শত মানুষের চোখের সামনে এই দুর্ভাগ্য পীড়িত অসহায় লরি চালক মিহিরলাল দেবনাথ কাঞ্চনপুরের একজন প্রখ্যাত যুবক প্রায় 5-6 ঘন্টা বাঁচার জন্য এরকম লড়াই করে সেকেন্ডে মিনিটে জীবন দিল, যে সভ্যতাকে, গোটা রাজ্যকে সেখানে আমাদের যে আমাদের অসহায়তা, আমরা কত নিষ্ঠুর, এই প্রশাসন কত অবলা অপদার্থ, এটা প্রমাণ করার জন্য তার এই মৃত্যুবরণ করতে হবে। আর এই ঘটনার ঠিক 12 ঘন্টা আগে, অর্থাৎ যে রাতে ঘটনাটা হয়েছে তার আগের দিন, মাননীয় মুখ্যমন্ত্রী একটা অনুষ্ঠানে এরকমভাবে প্রতিদিন যেরকমভাবে বলে চলেছেন, বলছেন যে কোনো ডিজাস্টার মোকাবেলায় তার সরকার প্রস্তুত। প্রধানমন্ত্রীর দিশায়, প্রধানমন্ত্রীর পরিকল্পনায়, প্রধানমন্ত্রীর ভাবনায় এই রাজ্যের অন্যান্য সমস্ত ক্ষেত্র যেমন নাকি চলছে, ডিজাস্টার ম্যানেজমেন্টও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিচালিত হয়ে এরকমভাবে মানে সমস্ত ধরনের ক্ষমতা ধারণ করেছে। আর প্রমাণ করে দিল তার এই দাবি কত ঠুনকো। আজকের পত্রিকাগুলোতে উঠেছে নানা ছবি দিয়ে, অমরপুরের একটা রাস্তা গত 1 মাসে 5 বার রাস্তা রোকো হয়েছে, এবং প্রতিদিন ত্রিপুরা রাজ্যের প্রায় সব প্রান্তে কোথাও রাস্তার জন্য, কোথাও জলের জন্য, কোথাও বিদ্যুতের জন্য, কোথাও হাসপাতালের ডাক্তারের জন্য, কোথাও যুবকরা কাজ পায় না, আউটসোর্সিং, আর এরকম নানা নামে সমস্ত বাইরে চলে যাচ্ছে। তো এই ঘটনায় যুব সম্প্রদায় ক্ষিপ্ত। আমি বারবার বলছি যে এই ঘটনা আমাদের সমাজ জীবনে, রাজনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে নানা ধরনের বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলছে, এবং তারই বিস্ফোরণ হলো সেদিন বিশ্রামগঞ্জে। একজন ট্রাইবেল যুবতী গুয়াহাটি থেকে ফিরছিল, সেখানে এই বটলা থেকে গাড়িতে উঠেছে একটা বাসে, বিশালগড়কে চরিরামের যা পত্রিকায় দেখেছি, একজন যুবক চলন্ত বাসের মধ্যে তাকে উত্ত্যক্ত করছে অন্যান্য প্যাসেঞ্জারদের সামনে। এই মেয়েটা এইভাবে এই আগরতলা থেকে চরিলাম প্রায় এই 18-19 কিলোমিটার। কি ধরনের মানসিকভাবে নির্যাতিত, অপমানিত এবং আতঙ্কিত হলে হতে পারে যে এইভাবে তার উপর যে অ্যাট্রোসিটিস হয়েছে এই ঘটনায়, বাসের মধ্যেই একটা সময়তে নানাভাবে এই শ্লীলতাহানি থেকে বাঁচতে চেষ্টা করেছে, পুলিশকে ফোন করার চেষ্টা করেছে, সেখানেও
মাননীয় মুখ্যমন্ত্রীর স্মার্ট পুলিশের ফোন বাজেনি, শেষ পর্যন্ত বাড়ির লোকদের খবর দিয়েছে। একটা সময়তে নাকি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েছে এবং তারই প্রতিক্রিয়া বিশ্রামগঞ্জ বাজারে অন্যভাবে হয়েছে, যেটাও খুবই দুর্ভাগ্যজনক। সেখানে একদল যুবক এই বাস গাড়ি ঘিরে বাসটাকে ভাঙচুর করেছে, নিরীহ যাত্রী তাদের উপরে এই আঘাত চোট পড়েছে। পরবর্তী সময়তে উদয়পুরের দিক থেকে আসা কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছে। রাত 8:30 অবধি বিশ্রামগঞ্জের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি। শেষ পর্যন্ত পুলিশের লাঠিচার্জ ইত্যাদির পরে কোনো রকমে এখন প্রশমিত হয়ে এখনো থমথম হয়ে আছে। এটাও কেন ঘটল? আমি বলছি যে সার্বিকভাবে আজকে কর্মসংস্থান নেই, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে যুবকরা, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই ঘটনাও তার পরোক্ষ যে মানে কি বলে তার পরিণতি। কারণ যে যুবকটা, যে কালপ্রিটটা, এই যুবতী মেয়েটা শ্লীলতাহানি করল, নিশ্চয়ই এটা বিশালগড় চল্লাম এলাকার কোনো শাসক দলের হুমরা চুমরা। এদের চেহারা দেখলে সবাই আতঙ্কিত হয়। এই ঘটনা ঘটেছে, কেউ প্রতিবাদ করতে পারেনি, সাহস করেনি, আবার সুযোগ বুঝে নেমে গেছে একটা জায়গাতে। আবার সেই ঘটনার প্রতিক্রিয়া আরেক দল যারা করলো, শোনা যায় এরাও আমাদের রাজ্যের শাসক কুলের আরেকটা গোষ্ঠী। যেভাবে এই দুই গোষ্ঠী ওই খোয়াইয়ের আশ্রম বাড়ি, জাম্পুই জলা, টাকার জলাতে প্রায় প্রতিদিন পালা করে, সেখানে খবর হচ্ছে এক দল আরেক দলকে মারপিট করছে, এক দল আরেক দলের আরেক পার্টির বাড়িতে আগুন জ্বালাচ্ছে, অফিস জ্বালিয়ে দিচ্ছে। নেতৃত্বরা আবার সুযোগ বুঝে ভালো মানুষ সেজে রাতে এসে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে আবার যে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানালেও এটা কেউ শুনছে না। এটাও তাই। বিশ্রামগঞ্জের ঘটনায় সারা ত্রিপুরাজ্যের সাথে আমিও তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইতিমধ্যে আমি জানিয়েছি কালপ্রিটটাকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। ঠিক তেমনি যে এই বিশ্রামগঞ্জে যাওয়া হলো, এটাও তদন্ত করতে হবে। হ্যাঁ, অপরাধীকে ধরতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু কেন নিরাপরাধ বাস যাত্রী অন্যদের উপর সে আঘাতটা আসবে? এটাও ঠিক নয়। এবং এর সাথে এটাও বলবো যে সমস্ত অংশের মানুষকে আইন হাতে না নিয়ে শান্তি বজায় রাখার জন্য। তো সার্বিকভাবে এই ঘটনাগুলো তার দায় শাসক দল বিজেপি এড়াতে পারে না, এবং তার যে মুখ্য নেতৃত্ব মুখ্যমন্ত্রী, তিনি এই সমস্ত ঘটনায় আরো বেশি তিনি তার জন্য তাকে এই দায় নিতে হবে। তিনি 2.5 ডজন দপ্তর নিজের হাতে রেখে দিয়েছেন, আর প্রতিদিন তিনি এই উদ্বোধন সে উদ্বোধন, ওই শনি পূজা থেকে যে কাজগুলো অন্যান্য মন্ত্রী করার কথা, এগুলো নিয়ে ব্যস্ত। তিনি রাজ্যের স্বাস্থ্য হাব, শিক্ষা হাব, তিনি রাজ্যের মধ্যে এই বিশ্ব কি বল ওয়ার্ল্ড ক্লাস স্বাস্থ্য ফেসিলিটি, হসপিটালে গেলে পরিষেবা পাওয়া যায় না, ওয়ার্ল্ড ক্লাস শিক্ষা ফেসিলিটি, শিক্ষক নেই, ওয়ার্ল্ড ক্লাস যোগাযোগ ব্যবস্থা, কি গ্রামের কি শহরের,
ভেঙে চুরে চৌচির হয়ে আছে, প্রতিদিন রাস্তার উপর হচ্ছে। ওয়ার্ল্ড ক্লাস পানীয় জল হাজার হাজার কোটি টাকা খরচ করেছে এই জল জীবন মিশনের নামে, কিন্তু বর্ষাতেও জল নেই, শুকাতেও জল নেই। কাজে তার বিরুদ্ধে আমি রাজ্যবাসীকে বলবো, সরকারের এই যে কুম্ভকর্ণ ভাঙানোর জন্য বা নিরু আজকে সাম্রাজ্য পুরে সারখার হয়ে যখন যাচ্ছে, তার নেতা তিনি বাঁশি বাজাচ্ছেন, তার কোনো ধরনের সম্বিত ফিরছে না। সম্বিত ফেরানোর জন্য সোচ্চার হন, কথা বলুন। এই জন্য আমাদের দল করতে হবে এ কথা বলছি না। আমি জানি এই রাজ্যের যারা বিজেপিকে ভোট দিয়ে তাদের কথায় যারা তাদের সমর্থন করেছেন, তারাও এখন মর্মাহত। তাদেরকেও বলবো, প্রতিবাদ করুন, রাজ্যকে বাঁচাতে হবে। আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের রাজ্যের শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সব কিছু যেভাবে ভেঙে তছনছ করে কিছু লোক শুধু মুনাফা তৈরি করার জন্য এসব করছে, এর থেকে রক্ষা করতে হবে।